ইউটেরাইনের ভিতরেই থাকে তখনই সে অ্যাপনিক হয়ে যায়। মানে যেমন ধরো আমরা যদি মেনলি লেবার প্রসেসের সময় যদি কোনো কারণে কোনো পেশেন্টকে আমরা যে দিই না লেবার প্রসিড করার জন্য অক্সিটোসিন বা পিটন ড্রিপ দিই, হ্যাঁ, তো অক্সিটোসিনটা যদি কোনো ক্ষেত্রে আমরা টাইমটা ঠিক মেজার না করে আর্লি দিয়ে ফেলি, যে মায়ের লেবার প্রসেস শুরু হয় নাই কিন্তু আমরা আগে অক্সিটোসিন দিয়েছি, তাহলে আগে কি অক্সিটোসিনটা দিলে কি হবে, অক্সিটোসিনটা প্লাসেন্টা সেপারেশনে হেল্প করে, তো প্লাসেন্টাটা আর্লি সেপারেশন হয়ে যায়, যে কারণে তখন হবে কি প্লাসেন্টা সেপারেশন হয়ে গেলেই তো মা বাচ্চা আর মায়ের কাছ থেকে কোনো অক্সিজেন পাবে না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লেবার প্রসেস হয়নি কিন্তু বাচ্চা প্লাসেন্টা যেহেতু আর্লি সেপারেশন হয়ে গেছে সে আগেই অক্সিজেন পাওয়াটা স্টপ করে দিচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, না পেলে কিন্তু বাচ্চা ইউট্রিয়ান পিরিয়ডেই হাইপক্সিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রাইমারি অ্যাপনিয়া। এবং বাংলা আমাদের মতো দেশগুলোতে যেখানে লেবারটা বেশিরভাগ সময় হয় বিভিন্ন মানে আনস্কিলড ডাই দিয়ে, সেখানে দেখা যায় যে অক্সিটোসিন বা পিটন ড্রিপস গুলো খুব ইউজুয়াল ইউজ হয়, হ্যাঁ, এবং এটার জন্য আমাদের পিএনএস একটা কারণ যে অনেক বেশি আমরা পাই প্যারেন্টাল অ্যাসপেক্সন, দেখা যায় যে বাসায় লেবার প্রসেস করছে, লেবার ঠিক মতো প্রসেসিং হয় নাই, বাচ্চা প্যারেন্টাল অ্যাসপেকশনে পরে এসে আমাদের কাছে ভর্তি হচ্ছে, হ্যাঁ, কারণ আর যদি থাকে যে কনজেনিটাল কোনো ইনফেকশন যেগুলো সেপসিস খুব আর্লি অনসেট সেপসিস হয়েছে, সেই সব ক্ষেত্রেও দেখা যায় যে ইনফেকশনের কারণে প্লাসেন্টা অক্সিজেন ইয়াটা কমে গেছে, বাচ্চা অ্যাডমিট হয়ে গেছে। তো প্রাইমারি অ্যাপনিয়াটা তাহলে আমরা বুঝতে হবে যে এটা ইন্ট্রাইউটেরিন পিরিয়ডে হবে। এই প্রাইমারি অ্যাপনিয়াতে তার রেসপিরেশনটা স্লো হয়ে যাবে। আমরা যখন বাচ্চা ওম্বে আছে মানে মায়ের পেটে আছে, আমি যখন অসকাল্ট করব অথবা আমরা যেসব ফিটোগ্রাফ গুলো আছে সেগুলো দিয়ে যখন দেখি তখন দেখবো যে বাচ্চার কমে গেছে, হার্ট রেটও কম পাবো আমরা, রেসপিরেশনটা আমরা তখন পাই না ইন্ট্রাইউটেরিন পিরিয়ড, আমরা সাথে হার্ট রেটটা দেখবো যে স্লো হয়ে গেছে, এবং রেসপিরেশনটাও যদি আমরা গ্রাফ করতে পারি দেখবো যে রেসপিরেশনটা স্লো দেখাবে। কিন্তু একটু পরে যখন প্রাইমারি অ্যাপনিয়াটা শেষ হয়ে যখন সে সেকেন্ডারি অ্যাপনিয়া বা টার্মিনাল অ্যাপনিয়াতে ঢুকবে তখন সেখানে হবে কি গাস্পিং চলে আসবে, মানে রেসপিরেশন গুলো প্রতিটার মধ্যে পজ আসবে, একটা রেসপিরেশন নিবে বেশ কিছুক্ষণ অফ থাকবে, পরে রেসপিরেশন আরেকটা হবে, এবং এভাবে আস্তে আস্তে রেসপিরেশনটা স্লাগিশ হয়ে যায়, হ্যাঁ, তার মানে বাচ্চা যখন ডেলিভারি হয় আমরা যখন পাই প্যারেন্টাল অ্যাসপেক্সন, এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই সেকেন্ডারি অ্যাপনিয়া বা টার্মিনাল অ্যাপনিয়া স্টেজে। প্রাইমারি অ্যাপনিয়াটা বেশিরভাগ সময় ইন্ট্রাইউটেরিন পিরিয়ডে মানে ভিতরের মধ্যেই থাকে, ইউট্রাসের ভিতরেই হতে হয়। এখন দেখো আমাদের প্যাথোজেনেসিস, এটা হলো ফিজিওলজি যখন হচ্ছে, এবং কি হয় যখন আমার এই অক্সিজেন কমে যাচ্ছে, মেইনলি অক্সিজেন কমার সাথে সাথে বাচ্চার কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হবে বডিতে, তার মানে হাইপক্সিয়া হবে, হাইপারকার্বিয়া হবে, এবং যেহেতু অক্সিজেন কমে যাচ্ছে বডির যে ইন্টারনাল বায়োকেমিক্যাল চেঞ্জ সেই জন্য অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হবে এবং মেটাবলিক অ্যাসিডোসিস বাচ্চার ডেভেলপ করবে। এবং হচ্ছে যে তার কনসিকুয়েন্সে যে জিনিসগুলো হবে যে অক্সিজেন তো তার সমস্ত শরীরের বাচ্চা ফিটাসের প্রত্যেকটা জায়গায় কমে যাবে, যদি ব্রেনে কমে যায় তখন আমরা বলবো এটাকে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, হ্যাঁ, ব্রেনে অক্সিজেন লম্বা একটা সময় কম থাকলে ব্রেন সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করে দেয় এবং ব্রেনের অ্যাক্টিভিটিটা কমে যাওয়া শুরু হয়, তার মানে সেটা হচ্ছে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করলো। তারপরে প্রথমে ব্রেনই এফেক্টেড হয় সাধারণত অক্সিজেন যখন কমা শুরু করে, তারপরে যখন এটা কনস্ট্যান্টলি তার অক্সিজেন কম থাকে তখন আস্তে আস্তে অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হওয়া শুরু হয়। এরপরে যে ড্যামেজটা আমরা সবসময় মানে খুব আমাদের ক্লিনিক্যাল পিরিয়ডের মধ্যে পাই, এটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, রেনাল ফেইলিউর হয়, হ্যাঁ, মানে তার অলিগিউরিয়া মানে ইউরিন পাস ফিটাস মানে বাচ্চা হওয়ার পরে দেখো যে প্রস্রাবটা 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে করার কথা ছিল সেটা সে করে না। তারপরে কার্ডিয়াক যদি আমরা হার্ট রেট কাউন্ট করতে যাই সেখানে দেখা যায় হাইপক্সিক কার্ডিওমায়োপ্যাথি হয়। তারপর লাংসে কি হতে পারে, পালমোনারি হেমোরেজ হতে পারে, পিপিএইচ হতে পারে, যে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন হতে পারে। তারপরে আরো আমরা কি কি পেতে পারি, গাছে সেখানেও তো হাইপক্সিয়া হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, তখন সেখানে আমরা পাবো নেকোটাইজিং এন্টারোকোলাইটিস, যেটা হচ্ছে কি বাচ্চা খেতে পারবে না, আমি যদি ফিডিং দেই তাকে ব্রেস্ট ফিডিং, দেখা যায় অ্যাবডোমেন টেন্স হয়ে গেছে, বড় মানে ফুলে গেছে, এবং হলো গিয়ে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে টেন্স, এবং হচ্ছে যে তার অনেক সময় পারেক্টাল ব্লিড, হ্যাঁ, এবং এটা কিন্তু সেপসিসকে প্রন করবে, মানে সেপসিসকে আরো বেশি স্ট্যাবলিশ করে দেবে। তারপরে লিভারের নেক্রোসিস হতে পারে, লিভার হেপাটোসেলুলোসিস হতে পারে, অ্যাড্রিনাল হেমোরেজ হতে পারে, এগুলো কনস্ট্যান্টলি তার কনসিকুয়েন্স হিসাবে আসবে যখন অক্সিজেন লেভেলটা কমতে থাকবে।
ক্লিনিক্যালি আমরা পেরেন্টাল অ্যাসপেক্সিয়াতে কি পাবো বাচ্চাকে, তাহলে প্রথমেই যখন আমি সাইন একটা বাচ্চা যে তার কোনো নো নো রেসপিরেশন, মানে জাস্ট আফটার বার্থ যখন ক্রাই করে তখনই হচ্ছে যে মেইনলি তার রেসপিরেশনটা স্ট্যাবলিশ হয়েছে। তার মানে আমার পেরেন্টাল অ্যাসপেক্সিয়ার বাচ্চা কোনো কান্না করবে না এবং নো রেসপিরেশন, কোনো রেসপিরেশন স্ট্যাবলিশ হবে না, হলেও খুব রেসপিরেশন রেসপিরেটরি 30 অনেক নিচে থাকবে, হয়তো 10, 5 গাস্পিং পাবো, আমরা গাস্পিং রেসপিরেশন পাবো, মানে প্রতিটা রেসপিরেশনের ভিতরে একটা পজ থাকবে, কুই কুই শব্দ করবে। তারপরে আমরা কি পেতে পারি, তার যেহেতু ব্রেনেও অক্সিজেন কিছুক্ষণ পর কমে যাচ্ছে, হাইপোক্সিক ইসকেমিক যে এনকেফালোপ্যাথি ডেভেলপ হবে সেটা আমরা বুঝতে পারবো, বাচ্চা কনভালশন হবে। হ্যাঁ, প্রথম দিকে রিজিড মাসল টোন পেতে পারি, তারপর আমরা প্লাসিড টোন পাবো, মাসল টোন গুলো প্লাসিড হয়ে যাবে বাচ্চাটা। আরো কি পেতে পারি আমরা, ইয়ে পেতে পারি, হার্ট রেট কাউন্ট করলে দেখবো যে ব্র্যাডিকার্ডিয়া পাবো, মানে হার্ট স্লো পাবো। আর হচ্ছে যে বাচ্চার মাসল টোন যেহেতু পুয়ার থাকবে, বাচ্চা লেথার্জিক থাকবে, ফ্লপি থাকবে। হ্যাঁ, আর আচ্ছা কালারটা পেল কালার হতে পারে ইপেশেটেড ব্রাচার। এখন দেখো ইপেন্টাল অ্যাসপেক্টের সাথে আমরা বারবার একটা কথা বলতেছি যে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এটা কি? এটা দেখো সেন্টেন্সটার মধ্যে এই জিনিসটা আছে, হাইপোক্সিক মানে অক্সিজেন কমে গেল, হাইপোক্সিয়া হতো, তার সাথে ইসকেমিক চেঞ্জ হবে, তার মানে তার ব্লাড সার্কুলেশনে অক্সিজেন ইসকেমিয়া ডেভেলপ করছে। হ্যাঁ, তারপরে এনকেফালোপ্যাথি মানে ব্রেনের যে সেলগুলো সেগুলো ড্যামেজ হচ্ছে, এনকেফালোপ্যাথি। হ্যাঁ, এনকেফালোপ্যাথি মানে ব্রেন সেল ড্যামেজ হচ্ছে। তাহলে দেখো সেন্টেন্সটার মধ্যে সবগুলো আছে, হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, তার মধ্যে হচ্ছে, তারপর ইসকেমিয়া ডেভেলপ করতেছে, অক্সিজেন নাই ব্লাডে, তার এনকেফালোপ্যাথি ডেভেলপ হলো। এখন ক্লিনিক্যাল ফিচার কি হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি? এটার স্টেজিং হচ্ছে তিনটা, ক্লিনিক্যালি আমরা এটাকে স্টেজ তিনটাতে ভাগ করেছি। ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে যেটা হয় সেটাকে বলে আমরা হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি টাইপ, মানে স্টেজ 1। স্টেজ 1 এ বাচ্চাটা কি থাকবে, তখন তার মাত্র হাইপোক্সিয়া হচ্ছে, সে হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে। হ্যাঁ, এবং হলো কি এই বাচ্চাটা থাকবে হাইপার অ্যালার্ট, মানে খুবই এবং তীব্রভাবে কান্না করবে, যেহেতু তার অক্সিজেন ব্রেনে মাত্র কমতেছে, সে এটাকে ওভারকাম করার চেষ্টা করতেছে, এবং সে দেখা যায় হাই পিচ একটা ক্রাইম করবে, খুবই হাইপার অ্যালার্ট থাকবে, ইরিটেবল থাকবে, এবং মাসেল টোন গুলো তখনও তার খুব রিজিড থাকবে, পুয়ার তখনও হবে না। এবং এই সিম্পটমটা আমরা যখন বাচ্চাদের রিফ্লেক্স দেখি, রিফ্লেক্স অ্যাক্টিভিটি কিছু দেখি, সাধারণত জাস্ট আফটার বার্থ আমরা মোরো রিফ্লেক্স গুলো দেখি, দেখা যাবে যে মোরো রিফ্লেক্সটা তার এক্সার্টেড থাকবে, এবং এই টাইমটা পারসিস্ট করবে ফার্স্ট 24 আওয়ার, মানে একদিন। এরপর স্টেজ 2 তে এই বাচ্চাটা চলে যাবে, যদি আমরা তাকে ঠিকমতো ইন্টারভেনশন না দিই বা ট্রিটমেন্ট না করি, তাহলে স্টেজ 2 তে যাবে। স্টেজ 2 তে পেরেন্টাল অ্যাসপেক্সিয়া এস্টাবলিশই হয়ে যায়, তখন আমরা যেটা করি সেটা আমাদের যেমন ইমেজ স্ক্যানতে যখন বাচ্চাগুলো আসে, এগুলো পেরেন্টাল অ্যাসপেক্সিয়া নিয়ে আসে, তখন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। কিন্তু আমার ট্রিটমেন্ট প্ল্যানিংটা থাকবে পেরেন্টাল অ্যাসপেক্সিয়াকে প্রিভেন্ট করা, মানে আমি চাইবো না যে সোসাইটিতে পেরেন্টাল বা পেরেন্টাল অ্যাসপেক্সিয়ার একটা বাচ্চা হলো, ট্রিটমেন্টও দিলাম, বাচ্চাটাকে যখন আমি ছাড়বো, আমার তো ভবিষ্যতে প্রগনোসিসটা জানতে হবে যে বাচ্চা কি হচ্ছে। পেরেন্টাল অ্যাসপেক্সিয়া ম্যাক্সিমাম বাচ্চার প্রগনোসিস হচ্ছে খুবই খারাপ। হ্যাঁ, বিশেষত যারা স্টেজ 1 এ থাকে, ফার্স্ট 20% কান্না, কিন্তু আমার হিস্ট্রি দেখে ডেভেলপ কনভালশনটাকে আমি প্রিভেন্ট করতে পারি, আর্লি ট্রিটমেন্ট দিতে পারি, এই বাচ্চাগুলোর আউটকাম ভালো। কিন্তু যেগুলো স্টেজ 2 তে চলে যায় কনভালশন, তাদের প্রায় ধরো 50% বাচ্চাই, তারপর 50% রিকভারি স্টেজ ভালো থাকে। হ্যাঁ, যাদের একটা বা দুটো কনভালশন হয়েছে, হয়তো তাদেরকে আমরা আর্লি ইন্টারভেনশন করেছি, ব্রেনে অক্সিজেন সাপোর্ট দিতে পেরেছি, তাদের দেখা যায় যে ইনজুরিটা কম হয়েছে। কিন্তু যারা কয়েকটা খিচুনি হয়ে গেছে, মানে কয়েকটা কনভালশন রিপিটেডলি হয়ে গেছে এবং বাচ্চা কোমাতে চলে গেছে, এসব বাচ্চাদের আউটকাম খুবই খারাপ থাকে। এবং দেখা যায় কি কি হতে পারে কনসিকুয়েন্স পরবর্তী লাইফে এদের, এরা ম্যাক্সিমাম বাচ্চাগুলো সেরিব্রাল পলসি নিয়ে বড় হয়। হ্যাঁ, সিপি একটা, তোমার কি এখনই পড়ছো কিনা আমি জানি না, মানে ব্রেন ড্যামেজ হলে যেটা হয় যে বাচ্চাগুলো সেরিব্রাল পলসি, এটা অনেকগুলো টাইপ আছে, এটা একটা পুরোই ডিজিজ, তাহলে পড়তে হবে। আপাতত আমি শুধু নামটা শুনে রাখো, সেরিব্রাল পলসি ডেভেলপ করতে পারে। তারপরে গিয়ে পলসি, বিভিন্ন রকম ক্রেনিয়াল নার্ভ থাকে, সেগুলো ইনজুরি হয়ে ক্রেনিয়াল নার্ভ পলসি হবে। বাচ্চার এপিলেপসি পারসিস্টেন্টলি মানে থেকে যাবে। এই যে খিচুনিটা এখন জাস্ট আফটার বার্থ হলো, এই খিচুনি মানে এপিলেপসি যে সিজার, এপিলেপটিক সিজার, এটা তার লাইফ লং থাকতে পারে। তারপরে হিয়ারিং লস থাকতে পারে, ভিশন লস থাকতে পারে। তার মানে আমার একটা সিপির বাচ্চা, আমি যখনই একটা পেরেন্টাল অ্যাসপেক্সিয়ার
বাচ্চা থাকবে তাকে আমার হিয়ারিং এবং ভিশনটা সবসময় প্রায় 5 to 6 ইয়ার্স পর্যন্ত তার হলো স্ক্রিনিং করতে হয় যে তার কোনো এগুলো লস হয় লার্নিং তার থাকে ইন্টেলেকচুয়াল যে পাওয়ারটা সেটাও কমে যায় ডিসেবল থাকে বাচ্চাটা এবং আরো বেশি হতে পারে যে মাইক্রোকেফালি নিয়েও অনেক বাচ্চা বড় হতে পারে যেমন মাথার সাইজটা ছোট এগুলো হচ্ছে তার পরবর্তী জীবনে আউটকাম হ্যাঁ তো এই মোটামুটি প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া আমরা আসলে প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া যেটা হচ্ছে যে প্রিভেন্ট করার জন্য যে প্রসিডিউর সেটা আমরা কি করব সেটা একটু দেখি হ্যাঁ প্রথমেই হচ্ছে যে আমাকে আগে লেবারের সময় কনসিয়াস থাকতে হবে যে বাচ্চার আমার প্রিভেন্ট করতে হবে যাতে ডেলিভারি প্রসেসে কখনোই প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া আমরা না পাই হ্যাঁ এবং ডেলিভারি পরপরই যে বাচ্চাটা আমার হাতে আসবে আমি অ্যাজ এ পেডিট্রিশিয়ান তখন আমি যে প্রিকশন বা যে প্রিভেনশন যে প্রসেস মানে ডেলিভারি পরপরই বাচ্চাকে টেক কেয়ার করার সময় আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো যদি আমার হাতের কাছে ইকুইপমেন্ট গুলো নিয়ে আমি নিজে রেডি থাকি অনেক সময় দেখা যায় যে এই যে প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া যে পুরো প্রসেস হয়েও বাচ্চাটা আসলে আমি আর্লি মানে 24 আওয়ার্স স্টেজ 1 এ আমি রাখতে পারবো হ্যাঁ ইসকেমিক এনকেফালোপ্যাথি হ্যাঁ মানে এই যে আমি স্টেজ 1 এ বাচ্চাটাকে রাখতে পারবো তো সেই সব ক্ষেত্রগুলোতে সাধারণত কি হয় তাহলে আমি কিভাবে কি প্রসেস করব ডেলিভারি যখনই শুরু হবে বা কোনো একটা মায়ের যখন ডেলিভারি প্রসেস শুরু হবে তখনই একটা পেডিয়াট্রিশিয়ান বা আমরা যারা নিয়মিত রিসার্চ করব তারা হ্যান্ড ওয়াশ করে নেব হ্যান্ড ওয়াশের স্টেপগুলো এখানে দেখতে পাচ্ছ এখন তো সবাই জানি করোনা কালে যে স্টেপ 6টা স্টেপ কি কি করতে হয় এটা আমি তোমাকে পড়াচ্ছি না তোমাদের এইভাবে আমরা হ্যান্ড ওয়াশ নিয়ে বাচ্চা ডেলিভারি করাবো সেই জন্য ওয়েট করব হ্যাঁ তারপরে আসো আমাদের এখন কেয়ারে যাব বাচ্চা কিভাবে আমরা করব দেখো এখানে এটাকে দেখতে পাচ্ছ তোমরা জি ম্যাম বলো হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এখানে রুটিন কেয়ার এট বার্থ বাচ্চাকে জন্মের সময় আমরা কিছু কেয়ার দেব হ্যাঁ স্টেপ অফ রুটিন কেয়ার গুলো কি ডেলিভারি দ্য বেবি অন টু মাদার্স অ্যাবডোমেন বেশিরভাগ সময় আমরা বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয় সিজার হলেও তো মায়ের ল্যাপসি অ্যাবডোমেন ওপেন করি আর ধরো নর্মাল ডেলিভারি হলে আমরা বাচ্চা বের হওয়ার সাথে সাথে মায়ের মাদার্স যে অ্যাবডোমেনের উপরে রেখে চেষ্টা করব বাচ্চাকে রিসাসিটেশন করার জন্য হ্যাঁ কিভাবে করবো তাহলে প্রথমেই যেগুলো দেখো এখানে কয়েকটা সেন্টেন্স ড্রাই দ্য বেবি থরলি প্রথমেই আমরা চেষ্টা করবো একটা কাপড় এক টুকরো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে বাচ্চাকে ড্রাই এবং র‍্যাপ করার জন্য ড্রাই করার সময় বাচ্চাকে আমরা কিছু স্টিমুলেশনও দেওয়া হয় হ্যাঁ এখন দেখো প্রথমেই আছে ইফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ মেকোনিয়াম স্টেইন যখনই বাচ্চাটা বের হলো যদি মেকোনিয়াম স্টেইন ফ্লুইড পায় মেকোনিয়াম স্টেইন ফ্লুইডটা কি এটা হচ্ছে মাদার্স যে অ্যামনিওটিক ফ্লুইডটা বেরোয় সেটা যদি অনেকটা সময় প্লাসেন্টা সেপারেশনটা ওই যে বললাম যে আর্লি হয় অক্সিজেন কমে যেতে থাকে তখন কিন্তু মেকোনিয়াম কালারটা কি থাকে নর্মালি মেকোনিয়ামের কালার হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের যে কালারটা সেটা হচ্ছে ক্লিয়ার ফ্লুইড হ্যাঁ মানে একদম পানির মতো একটা ক্লিয়ার ফ্লুইড কিন্তু যদি সেটা ক্লিয়ার না থেকে ইয়েলিশ কালার হয়ে যায় বা ইয়েলো গ্রিনিশ কালার হয়ে যায় তার মানে বুঝতে হবে যে মেকোনিয়ামটার মধ্যে অনেকক্ষণ যাবতই কোনো অক্সিজেন সাপ্লাইও ছিল না এবং এটা প্লাসেন্টা সেপারেশনটা অনেক আর্লি হয়ে গেছে যে কারণে মেকোনিয়ামটা স্টেইন কালার হয়ে গেছে মানে এটা ইয়েলিশ একটা কালার এবং এই কালারটা এর ভিতরে বাচ্চা আসলে আমরা যেটা মানে র ভাষায় বলি যে বাচ্চা স্টুল পাস করে ফেলছে হ্যাঁ মানে বাচ্চা তার মুখের ভিতরে যে জিনিসগুলো বা তার ইন্টেস্টাইনে যে জিনিসগুলো সেগুলো বাচ্চা তখন ওই যে অক্সিজেন যেহেতু তার নাই তার নর্মাল যে প্রসেসটা ডিস্টার্ব হয়ে গেছে সে অলরেডি মায়ের পেটে থাকতেই সে শ্বাস নেওয়ার চেষ্টা করছে সুতরাং তার ভিতরে যে পানিটা ছিল সেটা সে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে দিয়ে দিয়েছে যে কারণের জন্য মেকোনিয়াম ওইটাকে মেকোনিয়াম স্টেইন কালার হয়ে গেছে এবং এটার ভিতরে প্রচুর পরিমাণ র ম্যাটেরিয়ালস থাকে যেটা বাচ্চা আবার ইনহেল করেছে মানে সে দিয়েছে এবং ইনহেল করেছে শ্বাস নেওয়ার চেষ্টাও করেছে মায়ের পেটে থাকতেই ইনহেল করলে আমরা সাধারণত বাচ্চার ইনহেলেশন মানে বাচ্চা শ্বাস ফেলবে এবং নিবে এই জিনিসটা আমরা চাইবো নর্মাল ডেলিভারি প্রসেসে যখন বাচ্চার মাথাটা সার্ভিক্সের বাইরে চলে আসে কিন্তু তার আগে যদি কোনো বাচ্চা শ্বাস নেয় অথবা ফেলে তাহলে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডটা তার ভিতরে ঢুকে যায় এবং হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটার মধ্যে সে আবার তার ভিতরে জিনিসটাও ফেলে এবং এই জিনিসটাই মেকোনিয়ামকে স্টেইন করে এবং এটা খুবই মারাত্মক জিনিস হ্যাঁ তো যদি আমি দেখি যে অ্যামনিওটিক ফ্লুইড কালারটা চেঞ্জ হয়ে গেছে তাহলে বাচ্চা বের হওয়া মুখটা বের করা মাত্রই মানে সার্ভিক্স থেকে যখনই বাচ্চা মুখটা বের হয়ে আসবে ভ্যাজিনা থেকে সাথে সাথে আমাদের কাজ হবে প্রথমেই বাচ্চার মুখটা ক্লিন করে দেওয়া কখন এবং সেই তখন আমরা একটু সাকার যে বাল্ব বা মেশিন গুলো ইউজ করি সেগুলো আমরা দিয়ে প্রথম ক্লিন করব মাউথ কখনোই নোজ না হ্যাঁ নোজ দিয়ে করলে কি হবে বাচ্চা আবার ওই ইরিটেশন হবে এবং সে আবারও শ্বাস নেওয়ার চেষ্টা করবে তখন আবারও কিছু মেকোনিয়াম সে ইনহেল করবে সুতরাং আমরা প্রথমবার যে মেকোনিয়াম স্টেইন কোনো বাচ্চা দেখলে
যে প্রথম যে সাকশনটা দিব সেটা আমরা মাউথে দিব, দিয়ে মাউথ মিউকাসটাকে আমরা সাক করে বের করে দিব এবং বাচ্চাকে ড্রাই এবং র‍্যাপ করব। তারপর ওয়েট ক্লথ বা কাভার বডি যে হেডটা থাকে সেগুলো ফেলে দিব এবং এখন এসেস করতে হবে বাচ্চার কালার কি কালার আছে, তারপর তার ক্রাই বা ব্রিদিং কি করছে সে। হ্যাঁ, ক্রাই মানে বাচ্চা কেঁদে উঠেছে কিনা, কাঁদলে মানে ব্রিদিংটা স্ট্যাবলিশ হয়ে গেছে বাচ্চার। তারপর আমরা তাকে ড্রাই করব। আমি এই জিনিসগুলো কিন্তু রিপিটেডলি কয়েকবার বলবো, কারণ এই স্টেপগুলো তোমাদেরকে ভালো করে মানে মনে রাখতে হবে। তারপর দেখো এখন কিপ দ্য বেবি স্কিন টু স্কিন উইথ মাদার, এবং আমরা তারপর বাচ্চাকে মায়ের ওমবে দিয়ে মায়ের বুকের মাঝখানে দিব, দেওয়ার পরে আমরা স্কিন টু স্কিন কানেক্ট করে দিব এবং তারপর আমি আমবিলিক্যাল কর্ডটাকে কাটবো। ঠিক আছে, তারপরে আমরা হলো কি নিউনেটাল একটা এক্সামিনেশন করি। এখন দেখবো যে বাচ্চার আর অন্য কোনো সমস্যা আছে কিনা, বাচ্চা ঠিকমতো ব্রেস্ট ফিডিং করছে কিনা। এটা মোটামুটি আমার একটা প্রাইমারি যে স্টেজিং, যে আমি এভাবে নিউনেটাল রিসাসিটেশন করার ইয়ে করব। এখন দেখো কিছু জিনিস আছে যে আমাকে কিছু কাজ করতে হবে, তার মানে প্রি প্রিভেন্ট ডেলিভারি, মানে ডেলিভারি আগে আমাকে কিছু প্রিপারেশন নিতে হবে বাচ্চা নিউনেটাল রিসাসিটেশনের জন্য। সেগুলো কি কি? প্রিপারেশন ফর ডেলিভারি, যেমন আইডেন্টিফাই এ হেল্পার এন্ড এক্সপ্লেইন দ্য রোল। আমি এই নিউনেটাল রিসাসিটেশন সাধারণত কিন্তু সাথে একজন আচ্ছা, তারপর হচ্ছে যে আমি কি করতে পারি ফর রিসাসিটেশন। বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যাবে, আমার যদি রিসাসিট করতে হয় তখন তার জন্য একটা এখন দেখতে এখন কি আসছে? তো কোথায় হারিয়ে গেল? জি ম্যাম, দেখতে পাচ্ছি। এখন আসছে? মানে কি আমি যে স্লাইডটা পড়াচ্ছিলাম ইকুইপমেন্ট? জি ম্যাম। আচ্ছা ঠিক জি আছে। ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের ইকুইপমেন্ট দেখো 9টা লাগবে। এখানে গ্লাভস, ক্যাপ, 2 or more ওয়ার্ম ক্লথ লাগবে, 2টা ওয়ার্ম ক্লথ লাগবে, আর কর্ডটাকে কাটার জন্য কর্ড ক্ল্যাম্প লাগবে, সিজার লাগবে, একটা সাকশন ডিভাইস লাগবে, আর হচ্ছে ব্যাগ এন্ড মাস্ক লাগবে, স্টেথোস্কোপ লাগবে, ক্লক ও টাইমার লাগবে, আর কিছু আলাদা জিনিস যেমন ওয়েনিং স্কেল লাগবে, বাচ্চার ওজন নিব পরে, এবং কিছু ভালো লাইট সোর্স লাগবে যেখানে আমি কাজটা করব, রিসাসিটেশন করব। এখন দেখো, তারপর স্টার্ট দ্য রিসাসিটেশন at once if the baby is not crying or breathing or gasping। হ্যাঁ, আর আমলিক্যাল যে নটটা দেওয়া সেটা এখানে একটু লেখা আছে, কিন্তু এগুলো আমি তোমাকে যখন কাজ করব তখনই আমরা তোমাদেরকে দেখালে ভালো হয়। হ্যাঁ, এটা এখন দরকার নেই, আমি ওটাতে চলে যাই। এখানে কিছু জিনিস আছে দেখো, সেটা হলো গিয়ে আমরা যখন অ্যাসেসমেন্ট পড়েছিলাম ইটেট, যেটা আমি একটু পড়াইছিলাম মনে তোমাদেরকে, অ্যাসেসমেন্ট এন্ড ট্রিটমেন্টটা, সেখানে কিছু জিনিস আছে নিউনেটাল পিরিয়ডে কি কি থাকে সেগুলো আমাদেরকে একটু চেকিং করে নিতে হবে। যে হাইপোথার্মিয়া, মানে এটা আমার নিজের জন্য, আমি কিন্তু বাচ্চাকে ধরার পরে আমি কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব দ্রুত দেখতে হবে তখন। হ্যাঁ, এটা জাস্ট নিজের জন্য, তোমরা যদি দেখতে চাও যে আমি এগুলো দেখে নিব যে আমরা যে বাচ্চা হাইপোথার্মিয়া আছে কিনা, আপনিয়া আছে কিনা, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, সেন্ট্রাল সাইনোসিস শক আছে কিনা, ক্যাপিলারি রিফিলটার, এগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ তখন ফলো করবো, কমা বা কোনো কনভালশন ওই সময় বাচ্চাটা হচ্ছে কিনা। তারপর আরো কিছু আছে যে বাচ্চা লো বার্থ ওয়েট কিনা, হওয়ার পর আমরা দেখবো বাচ্চা রিফিউজাল টু ফিড, তারপরে লেথার্জি, ইরিটেবল, এগুলো থাকে কিনা। হ্যাঁ, এগুলো আমার এখনই দরকার নেই, আমি নিউনেটাল রিসাসিটেশনে যেতে চাচ্ছিলাম প্রথমে। হ্যাঁ, এগুলো ওইখানে পড়ার জন্য পরে লাগবে, কিন্তু আমি রিসাসিটেশনটা একটু দেখাই কোথায়। এই যে এই চারটা আমি একটু দেখাবো, এটা দেখে পরেগুলো পড়ালে পড়াতে পারবো। এখন দেখো, প্রথমে আমাদের একটা নিউনাটাল রিসাসিটেশনের গভর্নমেন্টের একটা চার্ট আছে। হ্যাঁ, আমরা এই চার্টটা ফলো করার চেষ্টা করব। সেখানে যে জিনিসটা আছে গোল্ডেন মিনিট। হ্যাঁ, তোমরা সাইডে দেখো এই জিনিসটাই, যে গোল্ডেন মিনিট। হ্যাঁ, একটা মিনিটের মধ্যে আমি নিউনেটাল রিসাসিটেশন করবো। বাচ্চা যখনই কান্না করে নাই বা বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে আমাকে যে স্টেপগুলো ফলো করতে হবে, সেটা প্রথম 1 মিনিট 60 সেকেন্ডের মধ্যে কিছু কাজ করতে হবে, যেটা আমি ফার্স্ট মিনিটে যদি বাচ্চাকে আমি রেসপিরেশন এস্টাবলিশ করতে পারি, সাধারণত বাচ্চাদের এইচআই স্টেজটা আমি অ্যাভয়েড করতে পারবো, আমার এনকেফালোপ্যাথিটা ডেভেলপ করবে না। তারা এখন দেখো, আমাদের প্রথম প্রসেসিং এর জন্য যে জিনিসটা করবো, একটা বাচ্চা বার্থ হলো, ডেলিভারি হলো। হ্যাঁ,
আফটার ডেলিভারি এই যে প্রিপেয়ার ফর বার্থ আমি যে রেডি হলাম, আমার হ্যান্ড ওয়াশ নিলাম, ম্যাটেরিয়ালস গুলো রাখলাম, সাথে ইকুইপমেন্ট গুলো, এবং আমি কোথায় বাচ্চাকে রিসাসিট করবো সেই প্লেসটা আমি ঠিক করলাম। তারপর বাচ্চার ডেলিভারি হলো, বার্থ হলো। বার্থ হওয়ার পরে আমি একটা লুকস দিলাম, বাচ্চার দিকে তাকালাম। তাকাই যদি আমি দেখি প্রথমেই বাচ্চারা মেকোনিয়াম স্টেইন, ইফ মেকোনিয়াম স্টেইন, তাহলে প্রথমে কাজ হবে আমার তার ক্লিয়ার দ্য এয়ারওয়ে। যেভাবে আমাদের একটা সাকশন টিউব সাকার নিয়েছিলাম ছোট, বলেছে আমাদের ইকুইপমেন্টে, এগুলো হচ্ছে এক ধরনের পেঙ্গুইন সাকার টিউব বলে। হ্যাঁ, সাকার ছোট একটা বাল্বের থাকে মুখে, আর একটা কোনায় সাকশন করার জন্য ওপেনিং থাকে। এখন সেটা দিয়ে আমি সাথে সাথে মাউথ ক্যাভিটি প্রথমে ক্লিন করব, তারপর আমি নস্ট্রিল ক্লিন করব। এখন দেখো আমার যে টু পিস কাপড় আছে সেগুলো দিয়ে আমি বাচ্চাকে ড্রাই করব থোরলি। প্রথমে হেড থেকে টোর দিকে যাব। হ্যাঁ, ড্রাই করার সময় খেয়াল করতে হবে বাচ্চাকে মাথাটা আগে মুড়ে মাথা মুছে নিতে হবে, মাথার উপরে যে পানিটা থাকে, তারপর গলা, চেস্ট, তারপর অ্যাবডোমেন, দেন লাস্টে আমি লেগ গুলো ক্লিন করে একটা কাপড় থোরলি ফেলে দিব এবং অ্যানাদার কাপড় দিয়ে বাচ্চাকে র‍্যাপ করে ঢেকে নেব। ঢাকার পরে এই যে কাজটা আমি করবো কয়েক সেকেন্ডের মধ্যে, বাচ্চা কিন্তু যে বাচ্চাটা নর্মাল থাকবে সেই কান্না করবে, ক্রাইং করবে। হ্যাঁ, ক্রাইং করে বাচ্চা পিঙ্ক কালার হয়ে যাবে, পিঙ্ক কালার হবে এবং বাচ্চার টোন ভালো থাকবে। মাসেল টোন গুলো দেখো, বাচ্চা সুন্দর দুই হাত দুই পাশে উঁচু করে রাখা, পাগুলো উঁচু করে ফেলছে এবং বাচ্চার টোনটাও ভালো থাকবে। এই বাচ্চাটা হচ্ছে নর্মাল বাচ্চা, পিঙ্ক কালারের বাচ্চা। হ্যাঁ, তারপর এই বাচ্চাটাকে আমি তাহলে কি করলাম, এখন আমি আবার একটি নতুন করে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে কিপ ওয়ার্ম এবং মাথাটা ক্যাপ দিয়ে ঢেকে দিলাম। ঢেকে তার এবার আমি বুকের কাছটা একটু খোলা রাখবো এবং চেক দ্য ব্রিদিং, বাচ্চার রেসপিরেটরি রেটটা কাউন্ট করবো, যে বাচ্চার রেসপিরেটরি যদি 30 মতো হয় ভালো আছে বাচ্চা, এবং আমি তখন এবার প্ল্যান করব তার আমেরিকান কর্ডটা কাটার। তখন আমি কাট করবো। হ্যাঁ, এবং বাচ্চাকে মায়ের ব্রেস্ট ফিডিং এর জন্য দিয়ে দিব। এগুলো গেল নর্মাল যে বাচ্চাকে আমি রিসাসিটেশন করলাম বেবি হওয়ার পর। এখন দেখো যে বাচ্চাটা আমি ফার্স্ট যে স্টেপ গুলো করলাম, মেকোনিয়াম স্টেইন থাকলে সেটা ক্লিন করলাম, আমি একটা কাপড় দিয়ে তাকে ড্রাই করলাম, কিন্তু বাচ্চাটা কান্না করে নাই, নট ক্রাইম। যদি নট ক্রাইম হয়, এই বাচ্চাটা দেখো কেমন একটা ব্লুইশ কালার, মানে একটু এখানে একটু অ্যাশ কালারের দেখাচ্ছে বাচ্চাটাকে, মানে বাচ্চাটা ঠিক পিঙ্ক কালার না, তার মানে বাচ্চা হাইপক্সিক হয়ে আছে। বাচ্চাটা কান্না করছে না, যেহেতু বাচ্চা দেখো এখন এখানে টোন ভালো নাই, তার হাতগুলো এক্সটেন্ডেড হয়ে আছে, পাটাও এক্সটেনশনে হয়ে আছে। হ্যাঁ, বাচ্চা ফ্লেকশন কন্ডিশনে নাই, তার মানে বাচ্চা টোন ভালো না, বাচ্চাটা ফ্লপি হয়ে আছে। হ্যাঁ, তখন আমি প্রথমে যে আমার এখন নেক্সট স্টেপ হচ্ছে প্রথমে বাচ্চার ক্লিয়ার দ্য এয়ারওয়ে। এই ক্ষেত্রে এসে আমি আগে নোজ ক্লিন করবো এবং ওরাল ক্যাভিটি ক্লিন করবো আরেকবার। তার মানে মেকোনিয়াম স্টেইন হলে আমি প্রথমে একটা ক্লিনিং করবো, আর এখন এই বাচ্চাটাকে আমি সেকেন্ড স্টেপ দিচ্ছি, একটা ক্লিনিং করছি। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সবাই মোটামুটি চলে আসছো না? আমি শুরু করবো না, একটু পরে শুরু করি, 2 মিনিট পরে। শুরু করি, তাই না? দেখো এখন এই বাচ্চাটা দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। দেখো এই বাচ্চা, তাহলে আমাদের যে বাচ্চাটা কান্না করেনি সে হচ্ছে ব্লুইশ কালার। হ্যাঁ, এবং তার এক্সটেন্ডেড হয়ে আছে, তার মাসেল টোনটা ভালো নেই। তাহলে বাচ্চাটাকে আমি প্রথমে যেটা করবো, সাকশন দিব। এই সাকশনটা দেওয়ার সুবিধাটা হচ্ছে আমি তার যেটা রেসপিরেশনের যে প্রসেস, ইয়াটা মুখটা বা নোজটা আমি ক্লিন করছি, মাউথ এবং নোজ, একসাথে আমি তাকে একটা স্টিমুলেশন দিচ্ছি। এই স্টিমুলেশনটাই তাকে আবার ফার্দার রেসপিরেশন এস্টাবলিশ করার জন্য হেল্প করবে। হ্যাঁ, তার মানে আমি এই স্টিমুলেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপর আমি তাকে একটা কাপড় দিয়ে যখন ক্লিন করব, মানে ড্রাই করব, এই ড্রাই করার সময়ও আমাকে এগুলো আসলে আমরা ডামিতে দেখালে সব থেকে ভালো, কিন্তু এখন তোমাদের যেহেতু পাচ্ছি না, এভাবেই দেখানোর চেষ্টা করতেছি যে বাচ্চাকে যখন আমি একটা ক্লিন ক্লথ দিয়ে ড্রাই করব, তখন আমি তাকে তার ব্যাক সাইডে মানে স্পাইনাল কর্ডের উপরে আবার দুটা এক্সট্রা প্রেসার দিয়ে আমি ক্লিন করব। সেই সময়টায় আমি তাকে সেকেন্ড টাইম একটা স্টিমুলেশন দেবো। এই স্টিমুলেশন দুটো, মানে একটা হচ্ছে আমি তার ক্লিন দ্য এয়ারওয়ে এবং একটা ড্রাই করার সময় যে স্টিমুলেশন করছি, এই দুটো স্টিমুলেশনে তাকে ব্রিদিংটা নতুন করে স্ট্যাবলিশ করার জন্য সাহায্য করবে। হ্যাঁ, এবং এই ব্রিদিংটা তার ফার্স্ট 60 সেকেন্ড মানে গোল্ডেন মিনিটের মধ্যেই হচ্ছে। এবং এই অনেক সময় দেখা যায় এই দুটো স্টেপ ফলো করলে বাচ্চাদের ব্রিদিং স্ট্যাবলিশ হয়ে যায় এবং বাচ্চা আবার এই যে শ্বাস নেওয়া শুরু করা মানে
বাচ্চা পিঙ্ক কালার হয়ে যায় এবং তার টোনটা ফেরত চলে আসে এবং টোনগুলো তার নরমাল হয়ে যায়। দেখো তুমি ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে টোন ভালো হয়ে গেছে এবং বাচ্চার কালারটা পিঙ্ক হয়ে গেছে। এবং এই বাচ্চাকে আমি আবার নতুন করে ওই পুরনো ভেজা কাপড়টা ফেলে দিয়ে ড্রাই কাপড় দিয়ে ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে দিলাম, তাকে ড্রাই কাপড় দিয়ে ঢেকে কর্ড কাটবো এবং মার কাছে ব্রেস্ট ফিডিং করতে দিব। এবং এই দুটো প্রথমেই বাচ্চার পিঙ্ক কালার একটা হবে, সেকেন্ড টাইম আমি কিছু স্টেপ নেওয়ার পরে বাচ্চা পিঙ্ক কালার হলো, কিন্তু এর ভিতরে আবার কিছু বাচ্চা থাকবে যারা এই স্টেপটা ফলো করার পরেও কিন্তু কান্না করবে না। মানে আমি ক্লিয়ার এয়ারওয়ে বা স্টেপমোলেশন দিলাম ড্রাই র্যাপ করে, কিন্তু তাতেও বাচ্চা কান্না করেনি, বাচ্চা পিঙ্ক কালার সাইনোস্ট বা ব্লুইশ কালার চেয়ে রয়ে গেছে। তখন আমি কি করবো, এই পরের স্টেপটা হবে আমার এই ধরনের যেটা কোনো রেসপিরেশন এরপর আমি তার স্ট্যাবলিশ পাইনি, কিন্তু আমার 30 সেকেন্ড অলরেডি পার হয়ে গেছে, আমার নেক্সট যা কাজ সেটা 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। তাহলে আমাকে খুব র্যাপিডলি তার কার্ডের ব্যবস্থা করতে হবে। আমি কর্ডটা কেটে বাচ্চাটাকে সেপারেট করে আমার যে আলাদা প্লেস রাখছিলাম যেখানে আমি রিসাসিটেশন করবো ঠিক করেছিলাম, সেই জায়গায় বাচ্চাকে নিয়ে যাবো এবং আমি বাচ্চার পিছনে দাঁড়াবো, হেডে দাঁড়াবো। হ্যাঁ, এবং বাচ্চার এই লেগটা থাকবে আমার মুখে মানে সামনের দিকে। আমি এখানে দাঁড়ানোর পরে আমি তাকে বাচ্চাকে ব্যাগ অ্যান্ড মাস্ক যেটা নিয়েছিলাম আমার সাথে, মাস্কটা অ্যাপ্রোপ্রিয়েট মাপটা নিতে হবে। সাধারণত এখন পেডিয়াট্রিক ব্যাগ অ্যান্ড মাস্ক পাওয়া যায় একদম অ্যাপ্রোপ্রিয়েট সাইজে, ওটা আলাদা করে এখন ক্যালকুলেট করে নিতে হয় না। মাস্কটা বাচ্চার মুখের মধ্যে আমি সেট করব এবং ব্যাগ দিয়ে আমি তাকে রেসপিরেশন দেওয়ার চেষ্টা করব। এটা আমি দিব 1 মিনিটে 40 বার। হ্যাঁ, মানে 40 পার মিনিট এই হিসাবে আমি তাকে ভেন্টিলেট করব। হ্যাঁ, করার পরে আমি দেখবো যে বাচ্চার ব্রিদিং স্ট্যাবলিশ হয়েছে কিনা, এবং এই পুরো জিনিসটাই আমাকে লাস্ট পরের যে 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। হ্যাঁ, এবং করার পরে যদি তার ব্রিদিং স্ট্যাবলিশ হয়, এটাও আমি ভালো মানে ফার্স্ট 1 মিনিটের মধ্যে আমি তার ব্রিদিং স্ট্যাবলিশ করতে পেরেছি। তারপর মনিটর করব, ব্রিদিং স্ট্যাবলিশ হওয়ার পরে মায়ের কাছে দিব, দিয়ে আমি তাকে ড্রাই র্যাপ করে নতুন করে তাকে আমি তার রেসপিরেটরি রেট, হার্ট রেট এগুলো কাউন্ট করবো এবং সে ব্লু কালার কিনা সেটা দেখবো। কিন্তু দেখো এই ফার্স্ট যখন আমি ভেন্টিলেশন করলাম বা মাস্ক দিয়ে, তারপরেও কিছু বাচ্চা থাকবে কয়েক পার্সেন্টেজ, ধরো 1 to 2% যে বাচ্চা কান্না করবে না বা বাচ্চার ব্রিদিং স্ট্যাবলিশ হবে না। সেই বাচ্চাগুলোর জন্য আমাকে যেটা করতে হবে নেক্সট টাইম, হ্যাঁ নেক্সট স্টেপ যেটা হবে সেই বাচ্চাটার জন্য প্রথমেই তার এখন আমাকে আমার যে আগে একজন হেল্পিং হ্যান্ড রেখেছিলাম তাকে আমি ডাকবো, তাকে আমার পাশে দাঁড় করাবো এবং তার চেস্ট মুভমেন্টটা খেয়াল করবো যে বাচ্চা চেস্ট মুভমেন্ট করছে কিনা আমার প্রতিটা ভেন্টিলেশনের সাথে। এবং আমি আবার নতুন করে মাস্কটা সেট করব, সিল্ড করব এবং নতুন করে আমি জোরে জোরে এবার বেশ ইমপ্রুভ ভেন্টিলেশন এটাকে বলে, আমি জোরদার করব ভেন্টিলেশনটাকে। হ্যাঁ, মানে ইমপ্রুভ করব, একটু জোরে জোরে ভেন্টিলেশন দিব। হ্যাঁ, এটা আমি 40 বার দিব 1 মিনিটে। এটাকে হয়তো আমি এগুলো আমাদের কাউন্ট করি আমরা সাধারণত, তখন ওই সময় ঘড়ি দেখার সুযোগ থাকে না, আমি যেহেতু 1 মিনিটের মধ্যে কাজ করি। সাধারণত আমরা যেটা করি যে যখন ফার্স্ট টাইম ভেন্টিলেশন দিই তখন আমরা এইভাবে বলি আর কি, মাস ব্যাকটা যখন প্রেস করি 1001, 1002, 1003 এভাবে 1040 পর্যন্ত কাউন্ট করলেই সাধারণত 1 মিনিট ভেন্টিলেশন দেওয়া হয়ে যায়। আর ইমপ্রুভ ভেন্টিলেশন যখন আমরা দিব তখন আমরা এটাকে কাউন্ট করবো 2001, 2002, 2003, 2004 এভাবে 2040। তাহলে এটা আমার সেকেন্ড টাইম, আমারও মনে থাকবে কাজের সময় যে সেকেন্ড টাইম ভেন্টিলেশনটাকে আমি করছি। হ্যাঁ, এখন দেখো সেকেন্ড টাইম ভেন্টিলেশন করার পরে কি হতে পারে, দেখা গেল এই বাচ্চাগুলোর অনেক সময় এই সেকেন্ড টাইম ভেন্টিলেশনেও আমার যে লাস্ট আমি 5% কাজ করছিলাম তার 2%-এরই ভেন্টিলেশন মানে ব্রিদিং স্ট্যাবলিশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ব্রিদিং যখন স্ট্যাবলিশ হয়ে যাবে, বাচ্চার রেসপিরেশনটা নিচ্ছে সে ঠিক মতো, তাহলে আমি হার্ট রেট কাউন্ট করবো এবং মনিটর করবো, মায়ের কাছে দিয়ে আমি তাকে আরো ফার্দার মনিটরিং এ রাখতে হবে। কিন্তু যে বাচ্চা ইমপ্রুভ ভেন্টিলেশনের পরেও কোনো ব্রিদিং স্ট্যাবলিশ হয় নাই, সেই বাচ্চার ক্ষেত্রে আমি হার্ট রেট কাউন্ট করব, আমি স্টেথোস্কোপ দিয়ে তার হার্ট রেট কাউন্ট করতে পারি। আর একটা করতে পারি, যদি আমার স্টেথোস্কোপ ওই টাইমে না থাকে আমার হাতের কাছে, আমি আম্বিলিকাল কর্ডের মধ্যে 2 আঙ্গুল প্লেস করে সেখানে যে বিটটা থাকে সেটা দিয়েও আমি হার্ট রেট কাউন্ট করতে পারবো। এখানে দুটো জিনিস হতে পারে, হার্ট রেট ব্রিদিং তো তার এস্টাবলিশ হয়ই নাই, তার সাথে হার্ট রেট থাকতে পারে লেস দেন 60, মোর দেন 60। মোর দেন যদি 60 থাকে, এসব ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি ভেন্টিলেশনটাকে ইমপ্রুভ করি, মানে আবারও ভেন্টিলেশন দিই, অনেক সময় হার্ট রেটও ভালো হয়ে যায়, তার ব্রিদিংটাও এস্টাবলিশ হতে পারে। কিন্তু যদি কোনো কারণে হার্ট রেট লেস দেন 60 পার মিনিট থাকে, তখন আমাকে তার হার্টকেও মানে জোরদার করতে হবে, তা না হলে আমার ব্রিদিং বা হার্ট রেট আরো কমে যেতে থাকবে। সেই ক্ষেত্রে আমাকে তখন কি করতে হবে, সিপিআর করতে হবে, যেটাকে আমরা বলি যে ইয়ে
চেস্ট কম্প্রেশন করে আমরা যে সিপিআর দিই সেটা দিতে হবে, হ্যাঁ, এবং সেটা ব্রিদিং এর সাথে 1:3। আমি একবার সিপিআর দিব, মানে চেস্ট কম্প্রেস করব, হার্টকে স্টিমুলেশন দিব, আর আমি 3বার ব্যাগ এন্ড মাস্কে ভেন্টিলেশন দিব। এভাবে আমি এটা আরো প্রায় হলো গিয়ে মানে যতক্ষণ না তার হার্ট রেট বাড়বে, মানে 60 থেকে 100 এর দিকে যাবে, অথবা তার রেসপিরেশন এস্টাবলিশ না হবে, প্রায় 10 মিনিটস পর্যন্ত আমি কাজটা করতে থাকবো। এবং এই 10 মিনিটস এর মধ্যে যে জিনিসটা আমাকে দেখতে হবে যে 10 মিনিটস এর মধ্যে রেসপিরেশন এস্টাবলিশ হয়েছে কিনা। যদি না হয় আরো 10 মিনিটস, যদি আমাদের এই গাইডলাইনে এখন 10 মিনিটস এর বেশি নাই করে, কিন্তু আমরা আসলে আমাদের সিকিউরিটি পারপাসে আমরা 20 মিনিটস এর মতো রেসপিরেশন এই ধরনের প্রসেসিং গুলো চালাই যাই। তার সাথে আমরা কিছু মেডিসিন ইউজ করতে পারি, যেমন ইনজেকশন অ্যাড্রিনালিন, যেটা 1:10 ডাইলুশন করে দিতে পারি। সে এর মধ্যে আমরা ফ্লুইড এস্টাবলিশ করতে পারি বাচ্চার ক্ষেত্রে। সাধারণত ফ্লুইডটা আমরা তখন দেই না, যদি দেখি যে হার্ট রেট অনেক কম, তাহলে নর্মাল স্যালাইনটা দেওয়া শুরু করি অনেক সময়, তবে অ্যাড্রিনালিনটা মাস্ট দেই আর কি। এবং গ্লুকোজ লেভেল কমে গেলে হয়তো দেই। সেগুলো হলো গিয়ে হসপিটাল সেটআপে যদি হয়। আর যদি আউটসাইড অফ হসপিটাল সেটআপে হয়, সাধারণত আমরা সিপিআর দেওয়ার পরে 10 মিনিটস পর্যন্ত এই ভেন্টিলেশন আমি সিপিআর দিয়ে কন্টিনিউ করি, এবং 10 মিনিটস পরে আরো 10 মিনিটস কন্টিনিউ করে আমরা ডেথ ডিক্লেয়ার করি, বা এক্সপায়ার বাচ্চা সেটা ডিক্লেয়ার করে দিই। এটা মোটামুটি আমাদের একটা অ্যালগরিদম, যেটা হচ্ছে যে নিউনেটাল রিসাসিটেশনের। তোমাদের এখানে কি আর কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারছো? এখানে দেখো 3টা কালার ইউজ করছে এই চারটার মধ্যে, যেটা মনে রাখার জন্য। একটা হচ্ছে গ্রিন কালার, এই গ্রিন কালার জোনটা হচ্ছে বাচ্চা ভালো আছে, হ্যাঁ, মানে বাচ্চা নর্মাল বেবি। যখন বাচ্চাটা এই যে ইয়েলো কালারের মধ্যে থাকে, সেটা হচ্ছে বাচ্চা অ্যালার্মিং, মানে বাচ্চা খারাপ কন্ডিশনে আছে বা খারাপ কন্ডিশন হতে পারে, সেখান থেকে সে ভালোও হতে পারে, মানে গ্রিন কালারে যেতে পারে, আবার পিঙ্ক কালারেও যেতে পারে। পিঙ্ক কালারটা যেটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা খারাপ। এই বাচ্চাগুলোকে আমার ফার্দার রিসাসিটেশন বা অনেক বেশি কেয়ারিং লাগবে, হ্যাঁ। এবং দেখো এই ইয়েলো কালারটাই হচ্ছে আমাদের 60 সেকেন্ড, এটাকে আমরা বলি গোল্ডেন মিনিট। এই গোল্ডেন মিনিটটা কিন্তু শর্ট নোটও আসে। গোল্ডেন মিনিটটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের প্রথম 1 মিনিটের মধ্যে স্ট্যাবলিশ না রেসপিরেশন করতে পারলে বাচ্চাদের ব্রেইন ড্যামেজ হয়ে যাবে, এবং পেরেন্টাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করবে, তার সাথে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি স্টেজ 2 তে চলে যায় বাচ্চাগুলো। সেই জন্য আমাদেরকে গোল্ডেন মিনিটের মধ্যে বাচ্চা নিউনেটাল রিসাসিটেশন করে আমাকে রেসপিরেশন স্ট্যাবলিশ করতে হবে। আর এখানে যেগুলো দেওয়া আছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, লাইকার যদি মেকোনমি স্টেন থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেটা আমাকে মাউথটা এট ফার্স্ট সাকশন দিতে হবে, তারপর আমাকে নস্ট্রিল। আর হচ্ছে যে এখানে আর তো তেমন কিছু দেখছি না ইম্পর্টেন্ট। সিপিআরটা তো তোমাদের বললাম, 3টা চেস্ট কম্প্রেশন দিবা, এবং একটা, আচ্ছা আমি একটু ভুল বলেছিলাম, 3টা চেস্ট কম্প্রেশন, একটা ভেন্টিলেশন দিব, হ্যাঁ, এভাবে করতে হবে সিপিআর এ। হ্যাঁ, সাইকেলটা হলো কি 3টা চেস্ট কম্প্রেশন, 3বার চেস্ট কম্প্রেস করবো, আর একটা ভেন্টিলেশন। টু গিভ চেস্ট কম্প্রেশন, হোল্ড দ্য বেবি উইথ দ্য ফিঙ্গার্স অ্যারাউন্ড দ্য টর্স এন্ড পাম ইন ফ্রন্ট। এগুলো দরকার নেই এত কথা। আর আমার হচ্ছে যে প্রথমে যখন আমি এগুলো আসলে দেখানোর দরকার থাকে, আমার হেডটাকে এক্সটেনশন পজিশনে নিতে হবে যখন আমি ভেন্টিলেশনের মাস্ক পরাবো, হ্যাঁ। আর এখানে অ্যাড্রিনালিনের একটু ডোজ দেওয়া আছে, 1/1000 সলিউশনে পাওয়া যায়, যেটাকে আমি 1 ml কে 9 ml ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করব, যখন এটা 1/10,000 ডাইলুশন হবে। তারপর আমি একে দিব 0.1 থেকে 0.3 ml পার কেজি, এই ফ্লুইডটা আইভিতে দিব। অ্যাডিশনাল কিছু ড্রাগস আমরা ইউজ করি, যে তোমাকে বললাম গ্লুকোজ লেভেলটা দেখবো, সেক্ষেত্রে আমরা 10% দিয়ে শুরু করতে পারবো, 3 to 4 ml পার কেজি আইভিতে। আর তার রেসপিরেশন থেকে একটু এক্সাগারেটেড করার জন্য আমরা ন্যালোক্সেন অনেক সময় ইউজ করি, যেটা 0.4 মিলিগ্রাম পার এমএল হিসেবে। যদিও এটা সবসময় আমরা, যদি কোনো মা ওই যে লেবার পিরিয়ডে ওপিয়েট টাইপের কিছু ড্রাগস পায়, যে যেমন ধরো যে বাচ্চা মায়ের সিজার হয়েছে, তাকে ফেনো বা অনেক সময় বারবিট অনেক বেশি হাই ডোজে দেওয়া হয়, প্যাথিডিন দেওয়া হয়, বা অন্যান্য ড্রাগস যেহেতু দেওয়া হচ্ছে, বা তাকে অ্যানেস্থেটিক ড্রাগস এর জন্য বাচ্চার অনেক সময় পেরেন্টাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা ন্যালোক্সেন ইউজ করতে পারি, যদি খুব কম সময়ে করি। এখন দেখো কিছু আমাদের রুরাল এরিয়াতে বা আমাদের নর্মাল প্র্যাকটিসে কিছু আমাদের হার্মফুল প্র্যাকটিস আছে, যেগুলো আমরা সবসময় অ্যাভয়েড করবো। যেমন বাচ্চাকে উল্টো করে ধরে স্ল্যাপ করা, বেবি অন দ্য ব্যাক, হ্যাঁ, এটা স্টিমুলেশন দেওয়ার জন্য অনেক আগে আমরা ডক্টররাও করতাম কাজটা, এটা করা যাবে না, এটা করতে আমরা এখন আর বলি না। আমরা বলি যে যখন ড্রাই করছি, কাপড়টা পিঠের মধ্যে দিয়ে একটু প্রেস করে ড্রাই
করতে এবং সেটা স্পাইনাল কর্ডের উপরে দুইটা তিনটা আঙ্গুল একটু প্রেস দিয়ে করতে, তাহলেই বাচ্চার স্টিমুলেশন যেটা দরকার আমার সেটা কিন্তু স্টিমুলেশনই বাচ্চা হয়ে যাবে। এবং যখন আমি পা সোলে যাব বাচ্চার মানে পায়ের কাছে, সোলটাতেও একটু প্রেস দেব, এইটুকুনি আমাদের স্টিমুলেশনের জন্য যথেষ্ট। তারপর যেমন হ্যাঙ্গিং আপসাইড এগুলো আমরা করবো না, হ্যাঁ। কর্ডটাকে প্রেস করে করে মিল্কিং করতে আগে, মানে দুধ দোয়ানোর মতো, সেটাও করার দরকার নাই। টু দি সাকশন অফ বেবিজ মাউথ এন্ড নোজ, এটা সবসময় আমাকে সাকশন দিতে হবে না। যে বাচ্চা মেকোনিয়াম স্টেম তাকে সাকশন অবশ্যই দিতে হবে, আর যে বাচ্চা রেসপিরেশন নেয় নাই তাকে সাকশন দিতে হবে। সব বাচ্চা রুটিন সাকশন দিতে হয় না, কারণ বাচ্চা যখনই রেসপিরেশন এস্টাবলিশ হয়, বাচ্চা দু একটা হাঁচি দেয়, দেওয়ার পরে বা একটু জোরে কান্না করলেই তার যে অ্যামনিওটিক ফ্লুইডটা লাংসে থাকে সেটা সে বের করে দেয়। তারপর আরো কিছু আছে, যেমন এই গ্লুকোকর্টিকয়েড কিছু ইনজেকশন আমরা দিতাম আগে, তারপরে সোডিবাইকার্ব দিতাম, এগুলো আমরা এখন আর দিতে বলি না, ঠিক আছে। এটা মোটামুটি আমাদের নিউনেটাল রিসাসিটেশন। আচ্ছা, প্রথম দিকে কিছু চার্ট আমি তোমাদেরকে দেখাইনি, তখন তা ইয়ে করে দেন, সেগুলো আমি একটু দেখাই। আচ্ছা, আরেকটা সামনে থেকে যাই, এই দুটো চার্ট দেখানো হয়নি, যে একটু পড়াই দিই। আচ্ছা, এখান থেকে আমরা তখন দেখছিলাম, তাই না, আমরা ইমার্জেন্সি কিছু ট্রায়ালস দেখে অ্যাসেসমেন্ট ট্রিটমেন্ট যেগুলো, যেখানে সিভিয়ার হাইপোথার্মিয়া, বাচ্চার টেম্পারেচার কম কিনা, তারপরে অ্যাপনিয়া অর্গাস্পিং রেসপিরেশন আছে কিনা, সিভিয়ার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা হচ্ছে রেসপিরেটরি রেট অ্যাট লিস্ট মোর দ্যান 60 পার মিনিট, অথবা সিভিয়ার চেস্ট ইনড্রয়িং গ্রাম হচ্ছে কিনা বাচ্চা, সেন্ট্রাল সাইনোসিস, শক যেটা আমরা দেখি ক্যাপিলারি রিফিল টাইম দিয়ে বাচ্চার কোনো কনভালশন হচ্ছে কিনা, এগুলো হচ্ছে ইমার্জেন্সি সাইন। এই ধরনের বাচ্চাগুলোকে আমাকে রিসাসিটেশন বা বাচ্চাদের আলাদা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হিসেবে টেক কেয়ার করতে হবে, হ্যাঁ। এবং দেখো এখানে যদি এগুলো থাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হবে, আর অ্যাবসেন্ট থাকলে প্রায়োরিটি সাইন হিসেবে আমি আলাদা করে দেখবো তার কোনো বার্থ ওয়েটটা নিব, কোল্ড স্ট্রেস বা হাইপোথার্মিয়া, আবারও এগুলো সবই আবারই একই কথাই, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয় সাধারণত কখন, যখন বাচ্চার নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হয়, তখন অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে। রিফিউজাল টু ফিড পাই আমরা সেপসিসের বাচ্চাকে, ইরিটেবল বা লেথার্জিক থাকতে পারে। তারপর হচ্ছে গ্রান্টিং, আর হলো কি সিগনিফিকেন্ট জন্ডিস, সিভিয়ার প্যালোর ব্লিডিং ম্যানিফেস্টেশন কিছু আছে কিনা, কনজেনিটাল ম্যালফরমেশন, এগুলো হয়ে যাওয়ার পরে আমি বাচ্চাকে চেক করবো যখন, তখন দেখবো আমি আর্লি রিসাসিটেশন শেষ করার পরে এগুলো চেকিং করবো বাচ্চার। চেক করার পরে যদি এগুলো প্রেজেন্ট থাকে তাহলে বাচ্চাকে আমি প্রায়োরিটি সাইন আর ইমার্জেন্সি সাইনে আমি আলাদা করে নেব। কোনো আর্জেন্ট সাইন নেই, তার মানে সেগুলোর জন্য আলাদা ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করব। আর হচ্ছে এখানে দেখো অ্যাসেসমেন্ট এন্ড ট্রিটিং অফ নিউবর্নস ডিসপ্লেইং ইমার্জেন্সি সাইন, কি কি ইমার্জেন্সি সাইন থাকলে আমি সেভাবে কিছু জিনিস আমাকে দেখো সাইনগুলো খুব ইম্পর্টেন্ট। বাচ্চার টেম্পারেচারটা মেজার করতে হবে, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিংটা দেখতে হবে, ব্রিদিং 30 পার মিনিট আছে কিনা। তারপর সার্কুলেশন দেখার জন্য মেইনলি আমরা পালসটাই আগে দেখি। পালস হয় লেস দেন 60 ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, অথবা মোর দেন 160 থাকতে পারে ট্যাকিকার্ডিয়া, উইক বা ফার্স্ট পালস থাকতে পারে। যদি 100 পার মিনিট থাকে তার মানে হচ্ছে নর্মাল। আর ক্যাপিলারি রিফিল টাইম অনেক সময় দেখি, বাচ্চা কনভার্সন হচ্ছে কিনা দেখি। এখন দেখো টেম্পারেচার যদি কোল্ড এবং টাচ অ্যাবডোমেন, আমি দেখার পর যদি দেখি টেম্পারেচার তার খারাপ, তাহলে সেক্ষেত্রে যদি হাইপোথার্মিক থাকে তাহলে রিওয়ার্ম করবো বাচ্চাকে। আমি তো কাপড় দিয়ে একবার তাকে ঢেকে একটা ওয়ার্মিং দিয়েছি। যদি এটাতেও না হয় তাহলে আমাকে ওয়ার্মার যে সেট আপে আছে সেখানে পাঠাতে হবে বাচ্চাকে। তারপর র্যাপিডলি রিওয়ার্ম ইফ দেয়ার ইজ সিভিয়ার হাইপোথার্মিয়া, যদি সিভিয়ার হাইপোথার্মিয়া থাকে র্যাপিড রিওয়ার্ম করি। আমরা সাধারণত লোকাল এলাকাগুলোতে যেখানে আমার রেডিয়েন্ট ওয়ার্মার নাই সেখানে আমি বাচ্চাকে রিওয়ার্ম করতে পারবো। সাধারণত স্যালাইন ব্যাগের ভিতরে এই যে স্যালাইন বোতলগুলো থাকে, যে নর্মাল স্যালাইন ভরি আমরা, সেখানে গরম পানি ভরে কাপড়ে পেঁচায়া বাচ্চার দুই পাশে রাখার চেষ্টা করি। এটা খুব সাবধানের সাথে কাজটা করতে হয়, তা না হলে অনেক সময় বাচ্চাদের বার্ন হয়ে যেতে পারে, স্কিন বার্ন। সাধারণত কুসুম গরম পানি বা একটু ওয়াটার নিয়ে স্যালাইন বোতলে ভরে আবার ভালো করে কাপড় দিয়ে পেঁচায় দুই পাশে বাচ্চা রাখলে ওইটা থেকে যে টেম্পারেচার রিলিজ হয় সেটা দিয়ে বাচ্চাকে আমরা ওয়ার্ম করার চেষ্টা করি। হ্যাঁ, এগুলো হচ্ছে যখন উপজেলা লেভেলে কাজ করবা, রেডিয়েন্ট ওয়ার্মার টর্মার পাওয়া না, তখন আমাদেরকে এই লোকাল কিছু প্রসিডিউর ফলো করে বাচ্চাকে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হয়। তারপর এয়ারওয়ে ব্রিদিং, নট ব্রিদিং অর গাস্পিং, সেন্ট্রাল সায়ানোসিস থাকতে পারে বাচ্চার, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, রেসপিরেটরি রেট বেশি, সিভিয়ার লোয়ার চেস্ট ইনড্রয়িং থাকতে পারে, অ্যাপনিক ফিল গুলো যদি হয়, মানে স্পন্টেনিয়াস রেসপিরেশন স্টপ, একবার এস্টাবলিশ হয়ে আবার স্টপ হয়ে গেছে, গ্রান্টিং হচ্ছে, আনএবল টু ফিল হচ্ছে, এগুলো যদি থাকে প্রথমে আমার এয়ারওয়ে ক্লিন করে দিতে হবে, একে সাকশন দিতে হবে, আমাকে নতুন করে ফার্দার স্টিমুলেশন করতে হবে যদি অ্যাপনিক থাকে। যদি না হয় তাহলে আমাকে ভেন্টিলেশন করতে হবে, হ্যাঁ, ব্যাগ এন্ড মাস্কে ভেন্টিলেট করতে হবে, সাথে অক্সিজেনও কিছু কিছু ক্ষেত্রে দিতে হবে যদি সাইনোসিস ইমপ্রুভ না করে।
এখন দেখো সার্কুলেশনের সময় সার্কুলেশন যেটা সেটা যা চেকিং এর জন্য আমরা তো মেইনলি বললাম যে আমাদের পালসটা যে হার্ট রেটটা কাউন্ট করব, আর অথবা কর্ডে ধরে আমরা বুঝতে পারি যে কত তার হার্ট রেট, আর ক্যাপিলারি রিফিল টাইমটা দিয়ে আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে তাকে কি কি ট্রিটমেন্ট দিতে পারি। অক্সিজেন দিব, আর সাথে সাথে আমরা আইভি লাইন স্টার্ট করে 20 ml নর্ম, প্রথমে যদি দেখি যে তার সার্কুলেশন কম তাহলে আমি নর্মাল স্যালাইন দিয়ে তাকে কারেকশন করবো। 20 ml পার কেজি 20 মিনিট দেবো। তারপরে ফুল অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট করবো, মেক শিওর যে বাচ্চাটা ওয়ার্ম আছে কিনা। তারপরে হলো গিয়ে কনভালশন। এই যে নিউনেটাল রিসাসিটেশনের পরপরই বাচ্চা খিঁচুনি হতে পারে, তাহলে যেভাবে কনভালশন কন্ট্রোল করতে হয় সেটা করবো। ম্যানেজ ইওর ওয়ে, অক্সিজেন দিব, চেক অ্যান্ড কারেক্ট হাইপোগ্লাইসেমিয়া, আর অ্যান্টি কনভালসেন্ট ফেনোবারবিটন অ্যান্ড ফসফেটন, যেটা পরপর আমরা স্টেপ বাই স্টেপ ইউজ করি নিউনেটাল কনভালশন কন্ট্রোল করার জন্য, সেটা করবো। এবং আইভি ক্যালসিয়ামটা এনশিওর করবো। তারপর বাচ্চা যদি কোনো ক্ষেত্রে ডিহাইড্রেশন মনে হয়, লেথার্জি, সানকেন আই বা স্লো স্কিন পিঞ্চ থাকে, তাহলে আমি ট্রিট করবো অ্যাকর্ডিং টু দিস প্ল্যান্স, মানে আমরা নর্মাল করবো। এগুলো হলো কি আমার বাচ্চার অবস্থা দেখে আমি সেভাবে ট্রিটমেন্ট করবো। এরপরে এখন দেখো নিউনেটাল যেটা আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ট্রিটমেন্টও কিন্তু নিউনেটাল রিসাসিটেশন থেকে শুরু হবে, যে আমি এভাবে স্টেপ বাই স্টেপ যাব। আর যেটা HI স্টেজ 2 কনভালশন শুরু হলে আমরা নিউনেটাল কনভালশন যেভাবে করি সেভাবে ট্রিটমেন্ট করব। আর আদারওয়াইজ আমার পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার আসলে স্পেসিফিক আর কোনো ট্রিটমেন্ট নেই। যেমন যদি নেক ডেভেলপ করে নেফ্রোকোলাইটিস, তাহলে আমার বাচ্চাকে স্টপ ফিডিং রাখবো এবং বাচ্চাকে স্যালাইনের উপর রাখতে হবে। আর হচ্ছে একটা এনজি সাকশন দিয়ে আমি কিছু ব্লাড বের করে করে আনতে হবে, যে দেখতে হবে যে বাচ্চার কতটুকু ইনজুরি হচ্ছে। এবং এটাকে যখন আমি অক্সিজেন পাবে বাচ্চা এবং তার গাট রেস্ট দিব, নেক ইমপ্রুভ করে যায়। অ্যান্টি কনভালসেন্ট দিতে দিতে অনেক সময় দেখা যায় যে 7 দিন 14 দিন 1 মাস হওয়ার পরে বাচ্চা কনভালশনটা কন্ট্রোলে চলে আসে, মানে এনকেফালোপ্যাথি। তবে সব বাচ্চার আসে না, যাদের আসে না তারা কনসিকুয়েন্সে চলে যায়, সেরিব্রাল পলসি বা অন্যান্য যেসব কনসিকুয়েন্স গুলো সব ডেভেলপ করে। আর হার্ট যদি কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, বেশিরভাগ বাচ্চা এক্সপায়ার করে। লাং ইনজুরি পিপিএইচএন হলে সেটাতেও বেশিরভাগ সময় আমরা সেভ করতে পারি না। এগুলোতেও অক্সিজেন দিতে দিতে একটা সময় ইমপ্রুভ করে যায়। এটাই মোটামুটি তোমাদের পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আর হচ্ছে যে নিউনেটাল রিসাসিটেশন। তবে যে চার্টটা দেখালাম এই ডামিতে যে কাজটা, এটা সাধারণত একটা পুতুল, 2টা কাপড় সবই তোমাদের শর্ট কেস, আমি জানি না অনেক সময় দেওয়ার চান্স থাকে। এটা তোমাদেরকে প্রসিডিউরটা করে দেখাতে হবে এই চার্টটা। তার মানে এই চার্টের প্র্যাকটিসটা বাসায় বসেই তোমাদের কিছুটা করতে হবে। হ্যাঁ, কিছু ফলো করে করে কাজ করতে হবে। আর যখন তোমাদের পরীক্ষার আগে আমাকে একটু মনে করাই দিলে আমি তোমাদেরকে, যদি সবকিছু খুলে আমি তোমাদেরকে এটা হাতে একটু দেখাই দিতে হবে। হ্যাঁ, আমাকে একটু মনে করাই দিব, আমি দেখাই দিব। আর হলো গিয়ে আপাতত একটুখানি কি তোমাদের সাথে আমাদের ক্লাস, আমার মনে হয় তোমাদের সাথে সবগুলো ক্লাসই শেষ হয়ে গেছে, তাই না? আর কয়েকটা বাকি আছে, মানে এই সপ্তাহে কি, আর তোমাদের সাথে আমার কি ক্লাস বাকি? আমার সাথে কি তোমাদের আর কোনো ক্লাস বাকি আছে? না ম্যাম, আপনার সাথে আর ক্লাস নেই। সেটাই বললাম, আমার সাথে তোমাদের সব ক্লাসই মোটামুটি শেষ। এটা আমি তোমাদের যদি পরীক্ষার আগে সবকিছু খুলে আমাকে একটু বলো, আমি তোমাদেরকে, আমাদের ডামি টামি সবই আছে, আমি তোমাদেরকে একটু হাতে দেখিয়ে দেবো এই চার্টটা। হ্যাঁ, কারণ এটা হলো তো প্র্যাকটিস করতে হবে। এটা যখনই তোমাদের শর্ট কেস দিলেও এটা প্র্যাকটিসিং দেখাতে হয়। পরীক্ষার খাতায় হয়তো গোল্ডেন মিনিট এরকম একটা শর্ট নোট আসতে পারে, তারপর কি কি ইকুইপমেন্ট লাগে ওইরকম একটা হয়তো শর্ট কোশ্চেন আসতে পারে। পরীক্ষার জন্য যে অল্প কাটা সেটা এই। আচ্ছা, আরেকটা কথা, আমি যে জিনিসটা তোমাদের যেখান থেকে পড়ালাম এটা কিন্তু আমাদের ডিজিএইচএস এর যে একটা ওয়েবসাইটে পাওয়া যায়। হ্যাঁ, এখানে মোটামুটি আমি দেখেছি যে আমাদের ইউনিটে যা যা পড়ানোর দরকার গভর্নমেন্ট চার্ট হিসেবে খুব সুন্দর আছে। হ্যাঁ, এটা তোমরা একটু কষ্ট করে ডাউনলোড করে নিও। এটা থেকে পড়লে তোমাদের জন্য মানে কোনো কনফিউশন থাকবে না, বা কখনো পরবর্তীতে ট্রিটমেন্ট বলার সময়ও এখানে যেটা যেহেতু গভর্নমেন্টের, এটি আমরা সবসময় ফলো করি। হ্যাঁ, এটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, যে ডিজিএসএস সাইটে গেলে পাওয়া যায়। হ্যাঁ, নিউনেটাল ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি বা প্ল্যান, এবং এখানে মোটামুটি নিউনেটাল যেটুকুনি তোমাদের দরকার সবটুকুই আছে আমি দেখছি ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা তোমরা ডাউনলোড করে নিয়ে, নিউবর্ন কেয়ার নামে আছে 2011 সালের। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো তোমরা।